এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথেই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আপনারা নিশ্চয়ই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত ছাত্রদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সক্রিয় ছিলেন। তেমনই দুজন অতিথি আজ আমাদের সাথে উপস্থিত আছেন, শিল্পী শেখ সৈকত এবং শিল্পী ও সমাজকর্মী শেখ সোহানা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনারা দুজনেই তো এই আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন। শুরু থেকেই দুজনেই যুক্ত। কিভাবে শুরুটা হয়েছিল আপনি যদি একটু বলেন। যখন আন্দোলনটা শুরু হলো তখন থেকেই আমরা দুজনেই ভেতর থেকে অনুভব করলাম যে এই আন্দোলন আসলে আমাদের আন্দোলন। তো তখন থেকেই আমরা ফেসবুকে লেখালেখি, বিভিন্ন মাধ্যমে লেখালেখি শুরু করেছিলাম। তো সেখান থেকেই আমাদের আন্দোলনের আসলে যোগ দেওয়া। সেভাবে ঠিক মানে কখন পথে নামলেন? পথে নেমেছি আমরা অগাস্টের 4 তারিখ থেকে হচ্ছে 4 তারিখ না, অগাস্টের প্রথম থেকে আমরা হচ্ছে একদম রাজপথে ছিলাম। এর আগ পর্যন্ত আমরা যেহেতু ঢাকার বাইরে ছিলাম, এজন্য আমাদেরকে বিভিন্ন মাধ্যমে আর কি লেখালেখি এবং এইভাবে সক্রিয়তা প্রকাশ করতে হয়েছে। কি ধরনের কাজ করেছিল ভেতরে কাজ করেছে সেটা হচ্ছে যে আমাদের যে দেশ, এই দেশের সবার সাথে একটা অন্যায় হচ্ছিল। আমরা কিন্তু সবাই সেটা দেখতে পাচ্ছিলাম যে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন, যারা আমাদের দেশের সম্পদ, তাদের সাথে কিন্তু সবচেয়ে বেশি অন্যায়গুলো হচ্ছিল, তাদের সাথেই অন্যায়গুলো হচ্ছিল। এটা আসলে আমরা ভিতর থেকে মেনে নিতে পারি নাই যে আমাদের যে জেনারেশন, আমাদের যে বাচ্চারা, তারা যদি নিরাপদ না হয়, তারা যদি সুন্দরভাবে আমাদের দেশে বিচরণ করতে না পারে, তাদের কথাগুলো যদি না প্রকাশ করতে পারে, তাহলে তো আসলে মানে আমাদের ইয়েটা কোথায়? তো এই জায়গা থেকেই আমরা প্রথম থেকেই সক্রিয় ছিলাম। আচ্ছা, তো শেখ সৈকত, আপনারা তো সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ, বাসা, হ্যাঁ, স্বামী স্ত্রী, তো আপনাদেরও তো সন্তান আছে। তো ওরা তখন এই যে আন্দোলনের যে সময়টাতে ওরা মানে কোথায় ছিল, আপনারা আবার আন্দোলনে গেলেন, মানে কিভাবে ম্যানেজমেন্টটা হয়েছিল তখন? এটা একটা খুব কঠিন সময় ছিল আমাদের জন্য। ওরা যেরকম বলছে, আমরা আসলে আন্দোলনের মাঝামাঝি সময়, ওই সময় পাবনা ছিলাম একটা প্রজেক্টের কাজে। আমাদের একটা সংগঠন আছে, তো সংগঠনের কাজেই আমরা পাবনাতে ছিলাম। তো তখন হচ্ছে আমার মা থাকে বা আমাদের সাথে, বা আমরাই আসলে আমাদের মায়ের সাথে থাকি। তো উনি আমাদের দুই ছেলেকে দেখাশোনা করেন। তো উনি ওই সময়টা দেখছেন। তবে ওই সময়টা আমরা খুব একটা কঠিন সিচুয়েশনের মাঝখান দিয়ে গেছি, কারণ আমার বড় ছেলে ক্লাস 9-এ পড়ে। সে তার স্কুল থেকে যাচ্ছিল স্টুডেন্টরা আন্দোলনে যোগ দিতে। তো প্রথম যেদিন গেল, সেদিন সে ফোনে বারবার আমার থেকে পারমিশন চাচ্ছিল, কিন্তু আমরা পারমিশন দিতে পারিনি, কারণ আমাদের অত সাহস হয়নি, যেটা সত্যি কথা। তো ওই পুরো সময়টাই আমার মায়ের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। তিনি দেখেছেন এবং তিনি মানে আমার বড় ছেলে আদি তাকে মানিয়ে রেখেছেন আসলে। তো এই যে আন্দোলনের সময় এত ছাত্র বা জনতা আহত হয়েছিল, আপনারা তো সেগুলো প্রত্যক্ষ করেছেন আপনারা, এবং আমি যতদূর জানি যে আপনারা সেই আহত বা গুলিবিদ্ধ বা হতাহত যে সমস্ত ছাত্র বা ছাত্র জনতা ছিল, তাদেরকে আপনারা সহায়তা দিয়েছেন। সেটা কিভাবে, মানে সেই জিনিসটা কি ছিল? দেখেন, এখানে আন্দোলনে আমাদের ভূমিকাটা একটু পেছন থেকে বলতে হবে বা একটু খুলে বলতে হবে। সবাই বলে যে আসলে শিল্পী হিসাবে এখানে এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য, তাই যে শিল্পের আসলে কেমন ভূমিকা ছিল। আমি কিন্তু জন্মগত সূত্রে শিল্পী না, আমি জন্মগত সূত্রে আসলে নাগরিক। প্রথমে আমি একটা বার্থ সার্টিফিকেট পাইছি, তারপরে আরও কিছুদিন পরে আমি যখন আরও বড় হয়েছি, আমাকে একটা এনআইডি দেওয়া হয়েছে। শিল্পী হিসাবে কিন্তু সমাজ আমাকে কোনো লিখিত দেয়নি, এটা সমাজ একটা আমাকে স্বীকৃতি দিচ্ছে শিল্পী হিসাবে। তো আন্দোলনে যখন আমরা নামি, আমি আমার বড় ছেলের কথা বলছিলাম, যখন আমরা ঢাকায় ফেরত আসলাম 28 তারিখে, তখন আমি তার চোখে এক ধরনের দেখছি যে আমি যে তাকে পারমিশন দেইনি নামার জন্য, তো তার একটা
অভিযোগ আমি আসলে দেখছি আমার, তো এইটা আমার ভেতরে খুব নাড়া দিচ্ছে সত্যি কথা। আমি সেই দিনটার কথা, সেই দৃষ্টির কথা আমার পরিষ্কার এখনো মনে আছে। এরপরে আমরা দুইজন চিন্তা করছি যে ঠিক আছে, আমি ওকে বলছি যে এখন আমি ওর পক্ষ হয়ে যাব। তো গেছি। কত তারিখের কথা ছিল? এইটা ছিল 29 বা হ্যাঁ 29 জুলাই, 29 বা 30 জুলাই এরকম কথা ছিল। তো আমরা গেছি, প্রথম দিন আমি গেছি, তারপরে ওকেও ঘরে রাখা যায়নি আসলে। প্রতিদিনই আমরা যখন বের হয়েছি তখন আমি আপনাকে বলছি যেরকম আমাদের একটা সামাজিক সংগঠন আছে, আসলে একটা সামাজিক, আমাকে বিভিন্ন জায়গার থেকে ভাবতে হয় যে এই ধরনের সিচুয়েশন হলে পরে একজন নাগরিক হিসাবে আমার কি করা, একজন সমাজকর্মী হিসাবে আমার কি করা, একজন শিল্পী হিসাবে আমার দৃষ্টিভঙ্গি কি। তো এই তিনটার দুইটা আসলে খুব বেশি কাজ করছে। একজন সমাজকর্মী হিসাবে তখন আপনি যখন রাস্তায় একটা আহত মানুষ পড়ে থাকতে দেখবেন, সেটা কোন দলের মানুষ, সেটা আইন শৃঙ্খলার দলের মানুষ কিনা বিপ্লবকারী বা হামলাকারী, এটা আসলে থাকবে না। একটা আহত মানুষকে আপনি তুলে নিয়ে যে হাসপাতালে দিবেন, একটা সমাজকর্মী হিসাবে, একজন নাগরিক হিসাবে, এটা আপনার প্রথম কাজ বলে আমরা মনে করি, বা আমার প্রথম কাজ। তো সেভাবেই আমরা প্রতিদিন নামছি, তাদের সেবা করার জন্য নামছি। বাট একটা সময় এসে আমার মনে হয়েছে কি যে সত্যি কথা, এখন তারা যা বলতেছে এটা আমার কথা। আমি আসলে এই কথাটাই ফিল করছি। এবং ওই দিন থেকে যে এই যে ছাত্রর পাশে যে জনতা যোগ হয়েছে, যে ছাত্র জনতার আন্দোলন, তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আমি যখন এটা উচ্চারণ হয় তখন মনে হয় হ্যাঁ আমি সেই জনতা। কি দেখলেন মানে সেদিন যখন আপনারা ফার্ম গেটে ছিলেন? জি, হ্যাঁ, মানে এই যে সেদিন আমরা তো বাসা থেকে বের হয়েই প্রথমে একজন গুলিবিদ্ধকে পেলাম একদম এই কোথায় পান্থপথ মোড়ে, বাংলা ভিশনের বাংলা ভিশনের সামনে। সামনে। তো যেটা ছিল যে উনি রিকশায় ছিল, রিকশায় দুজন ছিল, ওনারা বারবার চিল্লাচ্ছে রিকশাটা যেন পেছন থেকে ধাক্কা দেওয়া হয়। তো মানে ব্যাপারটা এরকম ছিল। তো ও তো রিকশা থেকে নেমেই পিছন থেকে রিকশাটা ধাক্কা দিচ্ছে, আরো কয়েকজন হাত লাগালো। তো এভাবে আমরা হচ্ছে পিজিতে নিয়ে গেলাম ওনাকে। পিজিতে ওনাকে রাখার পরে চিকিৎসা শুরু হওয়ার পরে আমরা ভাবলাম নিশ্চয়ই এরকম রুগী কিংবা এরকম আরও কেউ আশেপাশে আছে যাদেরকে হসপিটালে আনা দরকার। এই ভাবনা থেকে আমি আর ও রিকশা ছেড়ে দিয়ে হাঁটা শুরু করলাম। যখন কিছু দূর গেলাম শাহবাগ মোড়টা পার হয়ে, তখন একের পর এক ভ্যানে এরকম মানে গুলিবিদ্ধরা আসতেছিলেন। ওই সময় কিন্তু বেশ কিছু মানে মানুষ, ছাত্র সবাইকেই, এবং ওই ছিল সবগুলোই মাথায় গুলি করা, এরকম না হাতে পায় না, সবগুলোই মাথায়, মানে ঠিক কপালে। যে প্রথম যেটাকে নিলাম তো পুরো চোখ বের হয়ে আসছে। তো আমরা এই খোঁজ মানে এইভাবেই আগায় যাচ্ছিলাম, এবং লাশগুলোকে যখন শহীদ মিনার পর্যন্ত গেলাম তখন আবার দেখি ওখানে কিছু কিছু লাশ মানে অলরেডি তারা মৃত, এই লাশগুলোকে নামানো হচ্ছে। তো সেই লাশগুলো কিন্তু ও কাঁধে নিয়ে নিয়ে বারবার শহীদ মিনার এরকম পরপর সাজানো হচ্ছিল। তো ওই সময় মনে হয়েছে যে আসলে মানে আমরা এতদিন যা করেছি কিংবা এতদিন ছাত্ররা যা করেছে, এই অবদান, এটা অসামান্য। এটা নিজের চোখে না দেখলে কখনোই ভিতর থেকে ফিল হতো না। এবং ওই জায়গাটা থেকে সেদিন থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু আমরা মন থেকে ওটা সরাতে পারি নাই। ওই আন্দোলনটা কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। আর 4 তারিখে যে কথাটা বলতেছিল, 4 আগস্ট, হ্যাঁ 4 আগস্টের কথা যেটা বলতেছিল, আমি আমার জীবনে এরকম কোনো কিছু দেখিনি, আর দেখবো কিনা তাও জানি না আসলে সত্যি কথা। ওখান থেকে লাশটা নিয়ে পিজি পর্যন্ত যাওয়ার পরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে শাহবাগ হয়ে, শাহবাগে একরকম পরিবেশ, সেখানে বারবার ডাক দেওয়া হচ্ছে ফার্মগেট থেকে একটা দল বাংলা মোটরের দিকে মুভ করতেছে, আবার ছাত্রদের একটা দল বাংলা মোটর এর দিকে আসতেছে, বা বাংলা মোটরে কি হচ্ছে সেটা মুখে মুখে আসলে কিন্তু চলে আসতেছিল। এরপর আমরা টিএসসির ওখানে গেলাম, টিএসসিতে একদল গান করতেছিল, এবং গানগুলো শুনেই আসলে মনে হয় যে আমার আসলে তখন মনে হয়েছিল যে আন্দোলনে আসলে সংস্কৃতি বা আমাদের সংস্কৃতির যে ভূমিকা, এই ভূমিকাটা ব্যক্তিগতভাবে আমার পর্যালোচনায় খুবই দুর্বল। মানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আমাদের এই এক নজিরবিহীন যে আন্দোলন, শুধু বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে নজিরবিহীন একটা আন্দোলন, এখানে ভূমিকা আসলে খুবই সামান্য, নেই বললেই চলে। যেটা খুব এর উল্টাটা হতে পারতো। আপনি যদি ৭১-এর কথা বলেন, তো ৭১-এ সাংস্কৃতিক কর্মীদের ৭১-এর যে মুক্তিযুদ্ধ আছে সেখানে কিন্তু খুবই সক্রিয় এবং এফেক্টিভ একটা এই ছিল, অংশগ্রহণ ছিল। এবং একটা শিল্পীর যে সামাজিক দায়বদ্ধতা বা এই ধরনের কোনো ঘটনা হলে একটা শিল্পীর আসলে কি দায়িত্ব, শিল্পী সমাজের কি দায়িত্ব, সেইটা আসলে তখন প্রপার দেখা গেছে। এখন এই সময়টা এসে 2024-এ এসে আসলে এই এত বড় বা এত ছোট একটা ইস্যু থেকে শুরু করে এত বড় একটা আন্দোলনে আসলে আমরা সাংস্কৃতিক কোনো অবদান আমার তেমন চোখে পড়েনি, একমাত্র শায়ান চৌধুরী বাদে। কিন্তু আপনি তো, আমি যতদূর জানি যে একজন সঙ্গীত শিল্পী বা এবং সঙ্গীত পরিচালক,
কিন্তু সঙ্গীত শিল্পীদের তো একটা প্ল্যাটফর্ম ছিল, আপনি সেটার সাথে যুক্তও ছিলেন। তো এটা সম্ভবত তারিখটা আমি ঠিক মনে নাই, আপনারা যে যাওয়ার কথা ছিল 3 অগস্টে এবং ধানমন্ডিতে যাওয়ার কথা ছিল, আমরা দেখলাম একটা বড় টিম রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনার যাওয়ার কথা ছিল। ওটার সাথে মানে আপনি কি দেখলেন তখন? আসলে এটা একটা খুবই ভালো, যদিও দেরিতে, কিন্তু এটা খুব ভালো একটা উদ্যোগ ছিল। এখানে বাংলাদেশের মিডিয়ার বা আমাদের সঙ্গীতাঙ্গনের সবাই ছিলেন এবং খুব ভালো একটা পরিকল্পনা ছিল এটা। তো এই পরিকল্পনাটা যদি আসলে যেভাবে শুরু হয়েছিল সেভাবেই ওই দিন মানে শেষ হতো, তাহলে আমরা আজকে বলতে পারতাম যে এই গণ-অভ্যুত্থান বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটা বড় ভূমিকা আছে। আসলে সেটা সেভাবে শেষ হয়নি, ওইটা ধানমন্ডিতে সেদিন হয়নি, হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মূল এখানে ওই দিনকার ছিল কর্মসূচি ছিল হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে সবাই এক হবে, সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনার পর্যন্ত যাওয়া হবে। তো আমরা ধানমন্ডি 32 নম্বরে দেখলাম যে আমাদের যারা মিডিয়াতে অনেক পপুলার আছে, অনেক সিনিয়র বা জুনিয়রদের মধ্যেও যারা পপুলার আছে, সবাই আসলো। কিন্তু যখন মিছিলটা নিয়ে আপনার শহীদ মিনারে যাওয়ার কথা আসলো বা এই মুভমেন্টটার দরকার হলো, তখন ওখানে শুধুমাত্র 2জন মানুষকে, আমাকে বাদ দিয়ে বলতেছি, 2জন মানুষকে আমি দেখছি। এক হলো প্রিন্স মাহমুদ, আরেকজন প্রবর রিপন। জি, এই 2জন ছাড়া আরও ছিল, জুনিয়রদের মধ্যে আরও বেশ কিছু ছিল। বাট তার আগে রবীন্দ্র সরবরাহে যাদেরকে ক্যামেরার সামনে খুব সরবভাবে কথা বলতে দেখা গেছে বা খুব বেশ শক্ত ভাষায় প্রতিবাদ করতে দেখা গেছে, এদেরকে আসলে আমি আপনাকে আগেই বলছি, দেখেন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আপনার শৈল্পিক প্রতিবাদ দিয়ে কাজ হবে না। নাগরিকভাবে হিসাবে আপনার স্লোগান, তখন গান দিয়ে কাজ হবে না, তখন স্লোগান আপনাকে বলতে হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে একটা বড় গণহত্যা চলতেছে, একটা অন্যায় চলতেছে, এটা যে কোনো এক পক্ষে আপনাকে যেতে হবে। মানে এক পক্ষে আপনার অবস্থান আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি নিশ্চুপ থাকেন তাহলে সেটা সবচেয়ে বেশি আসলে কনফিউজিং হয়। শেখ সোহান, আপনি তো একজন সমাজকর্মী এবং পাশাপাশি একজন গীতিকারও আমরা জানি। তো আপনার গানে বা আপনার মানে লিরিক্সে কি এটার কি মানে প্রভাবগুলো কি পরবর্তী সময় বা ওই সময়টাতে এসেছে? আমি আসলে গীতিকার পাশাপাশি আমি একটু ছবি আঁকি। তো ওই মুহূর্তেগুলো যেটা আমি দেখেছি, যেগুলো আমার ভেতরে আছে, তো আমি হচ্ছে একটু ফ্রি হলে, এখন তো আসলে এখনো আন্দোলনের মধ্যে আছি, তো ওইটা আমি প্রকাশ করব। আমি একটু সময় নিয়ে আমি আমার ছবি আঁকায় জিনিসগুলোকে ধারণ করব আর কি, এখন যেটা মনের মধ্যে আছে। কারণ এখনো তো ওই যে বারবার বলছি যে এখনো আন্দোলনের মধ্যে আছি, এই কারণে বলছি যে 5 তারিখ থেকে এবং তার আগ পর্যন্ত যারা গুলিবিদ্ধ হয়েছিল, তারা কিন্তু তাদের চিকিৎসার জন্য কিন্তু আমরা প্রথম থেকেই আমাদের ছিল যে এদের খোঁজ নিতে হবে। দেশটা যেদিন স্বাধীন হলো 5 তারিখে, সেদিন থেকেই কিন্তু আমরা রাস্তায়, এবং 5 তারিখে কিন্তু আমরা কেউ বাসায় ফিরি নাই। হ্যাঁ, 5 তারিখে সারা রাত আমরা বাইরে ছিলাম, 6 তারিখ সকাল পর্যন্ত বাইরে ছিলাম, সন্ধ্যা থেকে আবার কিন্তু আমরা বাইরেই ছিলাম, মানে পঙ্গুতে কাজ করা শুরু করেছি। ওইখানে যারা গুলিবিদ্ধ ছিল, আহত ছিল, ওদেরকে নিয়ে তখন আমরা কাজ করা শুরু করি। আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে যখন আমাদের ছাত্র জনতার যে বিজয়, যেটাকে গণ-অভ্যুত্থান আমরা বলবো, যে 5 তারিখ যেটা হয়েছিল, ওই দিন তো আপনি ফার্ম গেটে অবস্থান করছিলেন। তো ওই দিন আপনি কি দেখলেন? আসলে ওই দিন হচ্ছে কি যে একটু পেছন থেকে আসতে হবে। যখন হচ্ছে কারফিউ হয়ে গেল, তখন আমাদের ফাউন্ডেশনের একটা প্রজেক্ট আছে, প্রজেক্ট আহার। যখন এরকম ইমার্জেন্সি কোনো ডিজাস্টার বা ব্লকেজ হয় বা ক্রাইসিস হয়, তখন আমরা একদম প্রান্তিক পেশার মানুষদের যারা দিন আনি দিন খায়, তাদেরকে আমরা বাজার পৌঁছানোর একটা চেষ্টা করি। তো পুরো কারফিউ সময়টাতেই আমরা আসলে এই পাবনাতে এই কাজটা করে গেছি। বিভিন্ন পরিবারের কাছে আমরা বাজার পৌঁছানোর চেষ্টা করছি। এরপরে এসে দেখেন আবার আন্দোলনের মধ্যে পড়ছি। 5 তারিখে যখন বিজয় আসলো, তখন আসলে আমরা একটা আনন্দ নিয়ে বের হয়েছিলাম। সত্যি কথা, আমরা 2জন, আদিকেও আমার বড় ছেলে ছিল সাথে। তো এরপরে আমরা সংসদের দিকে যাই, কারণ আমাদের একটা বড় স্মৃতি ছিল সংসদে, অনেকদিন আমরা ঢুকতে পারিনি, সেখানে একসময় আমরা গান করতাম। তো আমাকে আসলে ব্যক্তিগতভাবে ওইটা টানছিল। ও বলছিল শহীদ মিনারের দিকে যাই, কিন্তু শহীদ মিনারে যেহেতু গতদিন আমি এখনো শহীদ মিনারে যাইনি 5 তারিখের পরে, আমাকে ওই জায়গাটা আমার জন্য একটা ট্রমা হয়ে আছে। আসলে এটা কাটায় উঠতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, ফার্মগেট যখন আমরা সংসদে যাই, তখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে, মানে পশু পাখি মাছ, বিভিন্ন ধরনের জিনিসপত্র গণভবন থেকে এবং সংসদ থেকে মানুষ বের হয়ে আসতেছে। তো আমরা আসলে এইটার জন্য প্রস্তুত ছিলাম না কোনোভাবেই। তো আমাদের 2জনেরই মন খারাপ হয় এবং আমরা তখন আসলে বাসায় ফেরার চিন্তা করি, যাচ্ছে না, এদিকে থাকবো না, চলে যাই।
ফিরতে যে মণিপুরি পাড়া 5 নম্বর গেটের ওখানে খুব সম্ভবত একজোড়া পাখি বা একটা বই থেকে মানে আমার মনে হলো পাখি ছিল, একজোড়া পাখি ছিল, মানে একজোড়া পাখি নিয়ে একজন বেশ চিল্লাতে চিল্লাতে চলে যাচ্ছে, আরো অনেকে অনেক জিনিস নিয়ে চলে যাচ্ছিল। তো আমরা আসলে তখন 5 নম্বর গেটের সামনে ওই পাখিটা আটকাই প্রথম। পাখিটা আটকানোর পরে তারপরে আমাদের সাথে আরো বেশ কিছু মানুষ জুড়ে যায়। এইটা হবে 3টা, 3:30 বা 4টার সময়কার কথা। আমার বড় ছেলে ছিল তখন আমার সাথে। তো এই 4টার সময় ওই 2টা পাখি আটকানোর থেকে শুরু করে আসলে এই আটকানোর জিনিসের পরিমাণ হয়। আমাকে একজন জিজ্ঞেস করেছিল কি কি ছিল সেখানে, তো আমি তাকে পাল্টা জিজ্ঞেস করছিল কি কি ছিল না সেখানে আসলে। মানে এসি, টিভি, ফ্রিজ, 1775 সালের একটা স্মারক ছিল যেটা আসলে রাষ্ট্রের খুবই মূল্যবান একটা সম্পদ। হ্যাঁ, অনেক ডকুমেন্টস ছিল, ক্যাশ টাকা ছিল, তারপরে প্রচুর জিনিস ছিল আসলে। আস্তে আস্তে দেখেন মানুষ আসলে ভালো কাজের সাথে জড়িত থাকতে চায়, আর ভালো কাজ হলো একটা চুম্বকের মতো ব্যাপার। আপনি শুরু করবেন বা দেখবেন যে আমি ভালো মানুষ হয়ে থাকি, আমি সেটার সাথে যুক্ত হয়ে যাব। আস্তে আস্তে আমাদের টিমটা অনেক বড় হয়ে গেল, 20-25 জন একটা টিম হয়ে গেল, এবং আমাদের আটক করা জিনিসের পরিমাণ প্রায় ধরেন 50 মিটার পর্যন্ত হয়ে গেছে। মানে এত জিনিস একটার পর একটা রাখা হচ্ছে। কেউ দিয়েই বলতেছে হ্যাঁ খুব অ্যাপ্রিসিয়েট করি, এটা আর কাউকে নিয়ে নিতে দিয়েন না। আবার একজন ডাক্তারের কথা আমার মনে আছে যার থেকে একটা বালিশ নেওয়া যাচ্ছিল না, তো বালিশটা আমি বলছিলাম যে এটা আপনি নিয়ে যে কি করবেন, বলে এটা আমি স্মৃতি হিসাবে রাখবো। তো তার সাথে দীর্ঘ সময় আমাকে তর্ক করতে হয়েছে। আসলে ওটা বালিশ, কাগজ না, টাকা না, এসি, মূল ব্যাপারটা হচ্ছে কি যে আপনি একটা 1 মাসের একটা শুদ্ধ আন্দোলনকে আপনি শেষে একটা মানে স্বচ্ছ একটা আন্দোলনকে আপনি শেষে এসে বিশ্বব্যাপীর কাছে একটা মানে কালো দাগ লাগাই দিচ্ছেন। এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেক প্রচার হয়েছে, আপনারাও প্রচার করছেন। এটা আসলে আমরা মেনে নিতে পারিনি, কেউই পারেনি। ফাইনালি যারা নিয়ে গেছিল এদের মধ্যে অনেকেই ফেরত দিয়ে গেছে। এটা মানুষের একটা আবেগের বহিঃপ্রকাশ ছিল। আমরা সেটার উপর সম্মান রেখেই বলছি যে দেখেন এই আবেগীয় হয়ে এইটা করা যাবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত পরের দিন সকাল 9টা বা 10টা পর্যন্ত আমরা 3 ট্রাক জিনিসপত্র তখন হচ্ছে আর্মির ব্যারাক ছিল, সেনাবাহিনীর ব্যারাক ছিল হচ্ছে রাজধানী স্কুলে আমরা এটা জমা দিছি। জমা দিয়ে আমরা সকালে যখন বাসায় গেছি, ওই দিন মা বাসায় ছিল না, ওই দিন মা আপুর বাসায় ছিল। তো সারা রাত আমার 2 ছেলে একা ছিল এবং আমাদের 2 জনের মোবাইলই বন্ধ ছিল। তো আমরা খুব দুরু বুকে বাসায় ঢুকছি। যখন বাসায় ঢুকলাম, দরজাটা খুললাম পরদিন মানে 6 তারিখ ভোরে না সকালে দরজা খুললাম, মানে দরজাতে হাত দিলাম, মেইন দরজাটা খুলে ডানে ড্রয়িং রুম, ওখানে ওরা নাই, বামে ডাইনিং, ওখানে নাই, তার বামে আমার স্টুডিও, এখানে ওরা নাই, ওদের রুমে ওরা নাই। মানে খুবই একটা এই পরিস্থিতি ছিল, দুজনে ধরেছিলাম আসলে। পরে যে দেখি যে আমাদের রুমের মধ্যে ওরা জড়াজড়ি করে ঘুমাচ্ছে। সাধারণত ওরা আমাদের রুমে ঘুমায় না, ওদের নিজের রুমেই ঘুমায়। তো এই হলো 6 তারিখের এই আসলে পুরোটা সংগ্রাম। এর পর ছাত্র এবং জনতা 2 পক্ষেরই আসলে রেস্টের দরকার ছিল আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু তা হয়নি। এরপর থেকে কিন্তু আমরা প্রতিদিনই 16, 17, 18 ঘন্টা করে এখনো কাজ করতেছি। এরপরে আমরা 32 নম্বরে গেছি। 32 নম্বর আপনারা জানেন যে 32 নম্বরের রাস্তাটা অনেকদিন বন্ধ ছিল। একটা রাষ্ট্রের মানুষের মানসিকতা সুস্থ রাখার জন্য তার স্বাস্থ্যর প্রতি নজর দিতে হলে কিন্তু আপনার সবুজের সাথে মেলামেশা রাখতে হবে। তো আপনি সবুজের একটা অংশ আটকায় রাখছিলেন 15-16 বছর ধরে। তো আমরা ওইটা আসলে রাস্তাটা ব্লক করেছিল। 32 নম্বর কিন্তু আমরাই প্রথমে আমরা 2 জন প্রথম 7 তারিখ সকাল 7টার সময় 7:30টার সময় যে আমরা পরিষ্কার করি, 5 জন ছিলাম আমরা, 5 জন। ওই মেঘ আসছিল সেই দিন, মেঘ আমাদের সাথে 6 তারিখ থেকেই ছিল, 5 তারিখ থেকেই ছিল, ইনফ্যাক্ট 5 তারিখ ওই সময় থেকেই ছিল। মেঘকে নিয়েও পরে ভিন্নভাবে কথা হয়েছে। এগুলো আসলে আমরা কাঙ্ক্ষিত না, আমাদের এগুলোর মধ্যে যাওয়া উচিত না। যার জায়গা থেকে নাগরিক দায়িত্বটা পালন করা উচিত। এরপরে আমরা নিটোরে ঢুকছি। আসলে আমাদের যেহেতু স্বাস্থ্য সেবা সংক্রান্ত আমাদের ফাউন্ডেশনের আলাদা কাজ আছে। আমি ওই গল্পটা শেখ সোহানের কাছে শুনতে চাই যে এই যে এত ছাত্র জনতা আহত হয়েছে, আমরা তাদের অনেককেই চিনি না, অনেকের খোঁজ খবর জানি না, এবং ধীরে ধীরে কিন্তু এই জিনিসগুলো সামনে এসেছে, তাই না? আমরা আমাদের মানে গণমাধ্যমের মানে কারণে সাংবাদিকরা তুলে এনেছেন। তো সেই মানে আহত যে মানে যারা হলেন বা রাস্তায় পড়েছিল, আপনারা হসপিটালে নিয়ে গেলেন, তার পরবর্তী যে তাদের চিকিৎসা বা মানে সেই প্রক্রিয়াটা কি ছিল? আপনারা কিভাবে অংশগ্রহণ করেছেন? 7 তারিখে আমরা দেখার জন্য গিয়েছি যে আসলে কি অবস্থা ওখানে। তো প্রথম যখন ঢুকছি রুমটায়, কোথায় সেটা? এটা পঙ্গুতে, পঙ্গু হসপিটাল, পঙ্গুর নিচতলা, হ্যাঁ, ক্যাজুয়ালিটি 1
তো ঢোকার পরে দেখি যে সবাই এমনভাবে শুয়ে আছে ফ্লোরে, কারো হাত কাটা, পা কাটা, এবং মানে হাত পায়ে পচন ধরে গেছে, গন্ধে যাওয়া যাচ্ছে না। কোনো মানে সুস্থ স্বাভাবিক মানুষ ওখানে বেশিক্ষণ থাকতে পারবে না। কেন এমন ছিল? মানে এটা কি চিকিৎসা হয়নি? চিকিৎসা হয়নি বলতে প্রথম দিকে যখন ওরা জুলাইতে আসছে, যারা জুলাই 17-18-তে আহত হয়েছে, তারা যখন আসছেন তাদের কোনো রকম চিকিৎসা ওইভাবে হয় নাই। কেন হয়নি? এটা হয় নাই কারণ প্রথমত ছিল ওটা পুলিশ কেস, এবং কেউ ওইভাবে তাদেরকে ধরতে চায় নাই, জাস্ট ফেলে রাখা হচ্ছিল। এবং এমনও আছে যে আসছে ফেরত দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে। তো 7 তারিখে এটা দেখার পরে আমাদের আর মানে মনে হয় নাই বাসায় ফিরে যায়। এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে একটা রুমের মধ্যে গাদাগাদি করে, তখন ইয়ে ছিল হচ্ছে 167 জন রাখা হচ্ছে, এসি বন্ধ, হ্যাঁ এসি বন্ধ। পরে আমরা রাত 1টার সময় বিভিন্ন জায়গায় ফোন দিয়ে কথা বলে সেই এসিগুলো অন করাইছি। এটা হচ্ছে আমাদের 7 তারিখ রাতের ঘটনা। তারপরে আমরা বাসায় গিয়ে আমাদের টিমের সাথে বসে অনলাইনে আর কি কথা বলে 8 তারিখ সকাল 7টা থেকে আমরা ওখানে কাজ শুরু করি, এবং বাইরের ডেস্ক ছিল ওখানে কাজ শুরু করি 21 জন ভলেন্টিয়ার নিয়ে, সবাই ছাত্র, 2-1 জন মানে পেশাজীবী ছিলেন আর কি। 21 জন ভলেন্টিয়ার নিয়ে কাজ শুরু করার পরে আস্তে আস্তে ওনাদেরকে আমরা বিভিন্ন বেড থেকে শুরু করে কেবিন ম্যানেজ করে দেওয়া, তারপরে হচ্ছে কোন ডাক্তারের আন্ডারে আছে, কেন চিকিৎসা এতদিন ঠিক মতো হচ্ছে না, কোথায় প্রবলেম, এই ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে সলভ করেছি। যেমন ওদের কাছে কিন্তু কোনো টাকা ছিল না, যেমন একজন বলেছে সে 30 টাকা নিয়ে হচ্ছে হসপিটালে ঢুকছে। হ্যাঁ, আমরা বারবার কিন্তু সবাই বলছে যে সরকার ওনাদেরকে দেখবেন, কিন্তু দেখেন ওই 5 তারিখ থেকে এই পর্যন্ত সরকার অবশ্যই দেখবেন, কিন্তু এই দেখাটা কিন্তু ওদের হাত পর্যন্ত পৌঁছাতে, যেহেতু আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি, পৌঁছাতে সময় লাগবে। তো ততদিন কি হবে, এই বাচ্চাগুলো কি মরে পচে ওখানেই মানে হাত পা কাটা যাবে? তো ওই সেন্স থেকেই কিন্তু আমরা যার যার জায়গা থেকে সবাইকে আলাদা আলাদাভাবে ট্রিট করে একটা সুন্দর পর্যায়ে নিয়ে এসেছি। যেমন এখন হচ্ছে আমাদের 81 জন আছেন আর কি। তো পঙ্গু হসপিটালে আজকে পর্যন্ত চিকিৎসাধীন। হ্যাঁ, তো তাদেরকে যেমন খাবার সাপোর্ট থেকে শুরু করে ওষুধপত্র এভরিথিং কিন্তু আমরা দিচ্ছি। এটা আপনারা কি এককভাবে কাজ করছেন নাকি আপনাদের সাথে আরো কেউ কাজ করছে? না, এটা হচ্ছে যে প্রথমে তো আমরা স্টুডেন্টরা শুরু করলাম, এখন যেটা হচ্ছে তখন আবার ফাউন্ডেশন আবার ব্যাক এন্ড থেকে হেল্প, যেমন এই যে বলছি যে ওষুধ দেওয়া শুরু করেছি, এটার জন্য তো আসলে একটা মিনিমাম ক্যাশ লাগে, এই সাপোর্টটা আমার ফাউন্ডেশন থেকে আসছে আর কি। হ্যাঁ, মানে লজিস্টিক যে সাপোর্টগুলো এবং টেকনিক্যাল যে সাপোর্টগুলো। তো শেখ সৈকত, আপনি বলছিলেন যে আমি যতদূর জেনেছি আপনার সাথে কথা বলে, যে আপনার বাবাও পঙ্গু হসপিটালে ছিলেন, এবং ওই দিন মানে আপনি যখন প্রথম যান পঙ্গুতে এবং সেখানে যে একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল, আমি ওই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছে। আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি নৌ কমান্ডার ছিলেন, আমাদের বহুল আলোচিত অপারেশন জ্যাকপট, যে উনি অপারেশন জ্যাকপটের একজন যোদ্ধা ছিলেন। তো উনি দীর্ঘ সময় পঙ্গু হাসপাতালে ছিল। একটা কথা আমি আপনাকে বলতে চাই যে এই আন্দোলনের সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারদেরকে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক না কেন জাতির সামনে ছোট করা হয়েছে বা ছোট করার পরিবেশ তৈরি করা হয়েছে। কিন্তু জাতি আসলে প্রকৃত সরকার, জাতির কথা বলবো না, সরকার আসলে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে সেভাবে মূল্যায়ন করছে বলে আমার কাছে মনে হয়নি। কারণ আপনি 20,000 টাকা আর একটা ভাতা তুলতে যাচ্ছেন একটা প্রাডো গাড়ি নিয়ে, ইট ডাজন্ট মিন এনিথিং। তো এই জায়গাটা নিয়ে আসলে মুক্তিযোদ্ধা পরিবারদের অনেক অভিযোগ আছে। আবার এই আন্দোলনেও যে তাদেরকে একটা শ্রেণীভুক্তকরণ করা হয়েছে, এখানেও একটা, উনি দীর্ঘদিন আসলে ছিলেন। তো সেই সময় পঙ্গু হাসপাতালে যে সমস্ত চিকিৎসায় সমস্যা ছিল, সিন্ডিকেট ছিল, অনিয়ম ছিল, এগুলো আমার আসলে মুখস্থ। তো যেদিন আমরা 7 তারিখে ওখানে ঢুকি, সেদিন ওই দিনটা, আর 4 অগস্ট, এই দুইটা দিন আমার খুব মনে থাকবে। কারণ আমরা যত জরুরি বিভাগের দিকে আগাচ্ছি, একটা ভেতরের ওয়ার্ড থেকে শব্দ আসতেছিল, চিৎকারের শব্দ এবং মাংস, রক্ত, পচার একটা মিশ্রিত গন্ধ। তো এই জিনিসটা আমি এখনো যখন সকালে উঠি বা দুপুরে যদি কোনো সময় একটা পাওয়ার ন্যাপ নেই, আমার কানে এই জিনিসটা বাজে। তো আমরা গেছি, দেখেন একটা বিষয়, যে বাচ্চাগুলো, ভাইগুলো, সন্তানগুলো এই আন্দোলনের পক্ষে নামছে, অথবা সে হয়তোবা সামহাও ওই জায়গাটা ক্রস করতেছিল, সে ভিকটিম হয়েছে সামহাও। তো তারা যখন হাসপাতালে গেল, যাওয়ার পর তো তাদের স্বাভাবিকভাবে তাদের দাবি থাকবে বা তাদের আশা থাকবে যে তাদের উন্নত চিকিৎসা হবে, কিন্তু সেটা কিন্তু আসলে আপনার 15-16 থেকে 5 তারিখ পর্যন্ত হয়নি। আবার 15-16 থেকে 5 তারিখ পর্যন্ত তাদের চিকিৎসা একটা নিষেধাজ্ঞা হোক বা লিমিটেশন হোক বা ক্রাইসিস হোক, তাদেরকে চিকিৎসা প্রপারলি দেওয়া হয়নি
বা পঙ্গু হাসপাতালের ঐতিহ্য অনুযায়ী সেখানে চিকিৎসা ওরকমই হয়। তো আমি আপনাকে একটু থামাচ্ছি এখানে, যে আপনাদের তো একটি মানে ফাউন্ডেশন আছে, সুকর্মা ফাউন্ডেশন। তো সুকর্মা ফাউন্ডেশনের যে কর্মপরিধি বা আপনাদের যে আপনারা যে সমস্ত ফিল্ডে কাজ করেন, আমি একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের আসলে কাজ মূলত হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে, মেয়েদের, হ্যাঁ, যে তাদের কাছে যারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে পারছে না তাদের কাছে হচ্ছে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে সেই ন্যাপকিনগুলো পৌঁছানো এবং অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে দেয়া। আপনারা তো বন্যার মধ্যেও কাজ করেছেন এটা নিয়ে। হ্যাঁ, এখন বন্যার মধ্যে আমাদের কাজ ইমার্জেন্সি করেছি। ডিজাস্টার তো আমাদের হচ্ছে ইমার্জেন্সি রেসপন্সে আমরা যখনই দেশে কোনো ইমার্জেন্সি অবস্থা তৈরি হয় আমরা সাথে সাথে টিম নেমে যাই। হ্যাঁ, এটা হচ্ছে যে যেমন এই আন্দোলন, বন্যা, আমাদের কিন্তু এট এ টাইম এই পঙ্গুতেও কাজ চলেছে। যখন ফেনীতে বন্যা হলো আমাদের 9-12 জনের টিম কিন্তু ওখানে কাজ করেছে, এবং পাবনাতেও তো ওটা কাজ চলছেই। তো ভেড়ামারাতেও চলছে, মানে ওগুলো তো আমাদের রানিং প্রজেক্ট, ওখানে সবাই আছে, ও কাজ চলছেই। তো এই দুইটা ছিল হচ্ছে যে আমাদের রেসপন্স, কুইক রেসপন্স। তো এখানে কাজ করেছি এবং বন্যাতেও করেছি, এবং আমাদের যে কাজগুলো ইনশাল্লাহ ওগুলো রানিং আছে। যেমন হচ্ছে যে ওই ভেড়ামারাতে যে ভেন্ডিং মেশিনগুলো ইনস্টল করা কিংবা প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার, স্যানিটারি ন্যাপকিনগুলো, এবং আমাদের যে একটা স্কুল আছে, অরফানেজ আছে, সেই স্কুলে 114 জন বাচ্চাকে টেক কেয়ার করা, এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় নিয়েই আবার আন্দোলনের বাচ্চাগুলোকেও আমরা দেখেছি। তো শেখ সৈকত, আমরা জানি যে আপনি একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। তো খুব স্বাভাবিকভাবেই আমরা অনুষ্ঠান একেবারে প্রায় শেষ প্রান্তে পৌঁছে এসেছি। তো এই শেষ মুহূর্তে আপনার কাছ থেকে একটি গান শুনতেই চাইব। তো তার আগে আমি দর্শকের কাছে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে।